টিভেন24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সিএনএনের নির্বাচনী বিতর্কে চরম ব্যর্থ হওয়ায় আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। গত শুক্রবার পত্রিকাটির অভিমত বা এডিটোরিয়াল পাতায় সম্পাদনা বোর্ডের সদস্যরা লিখেছেন, বয়সের ভারে জর্জরিত বাইডেনের দুর্বলতা পুরো দেশের মানুষ দেখেছে। এই অবস্থায় বাইডেনের উচিত হবে জনস্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া। তবে এমন আহ্বান প্রত্যাখ্যান করেছেন বাইডেন হ্যারিস প্রচার শিবিরের কর্মকর্তারা। ক্যাপিটল দাঙ্গায় মামলায় আইন প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। সুপ্রিম কোর্ট গত শুক্রবার এই পর্যবেক্ষণ দিয়ে ফেডারেল কাজে বাধা দেওয়ার অভিযোগ গঠনে প্রসিকিউটরদের ক্ষমতা সীমাবদ্ধ করে একটি রুল জারি করেছে। বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিক্ষোভকারী 350 ব্যক্তিকে অভিযুক্ত করার ক্ষেত্রে প্রসিকিউটরদের বাড়াবাড়ি ছিল। আইন বিশ্লেষকরা বলছেন, এই আদেশে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলায় প্রভাব পড়তে পারে। এদিকে আমরা দেখছি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি এগিয়ে গেছে। এক্সিট পোলে এমন তথ্য উঠে এসেছে, এই দলের নেতা মারিন লা পেন অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত। নেটো ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধিতা করে এই জোট দুটির বিরোধিতা করে তার রাজনৈতিক আদর্শেরই অংশ। যদিও সম্প্রতি তিনি এই অবস্থান থেকে অর্থাৎ নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধিতা থেকে কিছুটা হলেও সরে এসছেন। আরেকটি রাজনীতি আছে তার ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়া, এটিও তার রাজনীতির অংশ। ফ্রান্সে তিনি কোনোভাবেই ইসলাম ধর্মের অনুসারীদের চান না, এরকমও বিষয় আছে। তো এইটা নিয়েও আমরা আলোচনা করব, সবগুলো বিষয় নিয়ে থাকার চেষ্টা করব। আমার সাথে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভেন24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রায়হান। আছেন ডক্টর মেহনাজ মোমেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সায়েন্সেস, টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ধন্যবাদ। আরও আছেন ডক্টর কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শুরুতেই যাব নাজমুল আশরাফের কাছে। যে আমরা দেখলাম গত সপ্তাহে সবচেয়ে আলোচনার কেন্দ্রে যেটি আছে সেটি প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী বিতর্ক, প্রেসিডেন্সিয়াল ডিবেট, সেইটাকে সবচেয়ে আলোচনায় যেটি এসছে তার মধ্যে জো বাইডেনের যে বলা হচ্ছে ব্যর্থতা, এই ব্যর্থতা আপনি কোথায় দেখছেন এবং এইটা আসলেই প্রভাব ফেলবে কিনা? শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির নেতারা যে প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত, তারা কতখানি গুরুত্ব দিচ্ছে এই বিতর্কটাকে? ধন্যবাদ রানা রেহান। গত 4 দিন ধরে টানা এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আমেরিকার সকল গণমাধ্যমে, এমনকি ইউরোপের বা অন্য অনেক দেশের যাদের আগ্রহ আছে আমেরিকার রাজনীতি নিয়ে, আমেরিকার নির্বাচন নিয়ে, থাকাটাই স্বাভাবিক। আমেরিকা যেহেতু গোটা বিশ্বের নিয়ন্ত্রক শক্তি, ফলে সারা বিশ্বেই বলা যেতে পারে যে বাইডেন ট্রাম্প এই বিতর্কটি নিয়ে নানানভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এই বিতর্কে কে কতটা ভালো মন্দ করেছেন, বাইডেন এবং ট্রাম্পের ভূমিকা কী ছিল, এবং এর মধ্য দিয়ে আসলে কে ভালো প্রেসিডেন্ট হবেন, কে ভালো প্রার্থী হবেন, কে জিতবেন, কে হারবেন, এসব নানান বিশ্লেষণ হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকা কতটা খারাপ ছিল সেটি কিন্তু ডেমোক্রেটরা অস্বীকার করছেন না। এই প্রথম বিতর্ক করলেন নভেম্বরের নির্বাচনে 2 শীর্ষ প্রার্থী, এবং সেই বিতর্কে বাইডেনের শারীরিক এবং মানসিক অক্ষমতা বা অযোগ্যতা একেবারে স্পষ্ট হয়েছে। এটি সাধারণ মানুষ দেখেছে। নানান জরিপে উঠে আসছে যে প্রেসিডেন্ট বাইডেনকে যারা সমর্থন করতেন সেটি ডেমোক্রেটদের মধ্য থেকে, এমনকি নিরপেক্ষ ভোটার যারা তাদের মধ্য থেকেও তার সমর্থন অনেক কমে গেছে। এবং এক কথায় যদি বলা যায়, জরিপ বলি, মতামত বলি, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক, সবাই কিন্তু বলছে যে এই বিতর্কে বাইডেন খুবই খারাপ করেছেন। তিনি
নিজের সক্ষমতার প্রমাণ রাখতে পারেন নাই, শারীরিক এবং মানসিক। এটা আসলে ঠিক বিতর্ক হয় নাই। যেভাবে প্রশ্ন করা হয়েছে এবং যেভাবে দুজন উত্তর দিয়েছেন এবং যে ধরনের বক্তব্য দুজন দিয়েছেন, বাইডেন যেভাবে কথা বলতে গিয়ে বারবার আটকে গেছেন, খেয়ে হারিয়ে ফেলেছেন, তোতলামি করেছেন, আমতামতা করেছেন, সব কিছু মিলিয়ে আমেরিকার মানুষ, আমেরিকার ভোটাররা এরকম একজনকে তাদের প্রেসিডেন্ট হিসেবে ভরসা করতে পারছেন না। এটাই মোটামুটি আলোচনার ফলাফল। কিন্তু ডেমোক্রেটরা, শীর্ষ পর্যায়ের ডেমোক্রেটরা, বিভিন্ন স্টেটের গুরুত্বপূর্ণ ডেমোক্রেটরা, তারা সবাই বলছেন যে শুধুমাত্র একটা বিতর্ক, 90 মিনিটের একটা পারফরমেন্সের উপর একজন প্রেসিডেন্টের যোগ্যতা নির্ভর করে না। প্রেসিডেন্ট বাইডেন গত 3.5 বছরে যত সব সাফল্য দেখিয়েছেন, দেশের জন্য যত কাজ করেছেন, সেটার বিবেচনা করেই মানুষ তাকে ভোট দেবে। এটি হচ্ছে ডেমোক্রেটদের যুক্তি। এবং শীর্ষ পর্যায়ে সব ডেমোক্রেটরা বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন অনুষ্ঠানে নানানভাবে তারা যে কথাটি বলছেন ঘুরিয়ে ফিরিয়ে, যে তারা বাইডেনকে সমর্থন দেবেন, বাইডেনের পাশে আছেন। অথচ ডেমোক্রেটদের মধ্য থেকেই কিন্তু আপনার এই প্রার্থী বদলের কথা এসেছে। নিউ ইয়র্ক টাইমসের মতো একটা প্রভাবশালী পত্রিকা, যেটির কথা আপনি বললেন, তারা এই প্রার্থী বদলের কথা বলছে। মানে প্রার্থী বদলের দাবি, সুপারিশ, পরামর্শ নানানভাবে নানান জায়গা থেকে আসছে। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনও যেমন প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন না, তার যারা সমর্থক, তার ক্যাম্পেইন টিমের লোকজন থেকে শুরু করে তার অ্যাডভাইজার এবং শীর্ষ পর্যায়ের যত ডেমোক্রেট আছেন, তারা সবাই কিন্তু তাকে নির্বাচনে থাকতে বলছেন। কিছুক্ষণ আগে আপনার সিএনএনের একটা রিপোর্ট দেখে আসলাম। সেখানে সিএনএন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টাদের বরাত দিয়ে বলছে যে ক্যাম্প ডেভিডে তারা তো, প্রেসিডেন্ট বাইডেন তো বিতর্কের আগে সপ্তাহখানেকের প্রস্তুতি নিয়েছেন। সেখানকার পারিবারিক বৈঠকে পরিবারের সদস্যরা তাকে উৎসাহিত করছেন, এনকারেজ করছেন প্রেসিডেন্ট প্রার্থী তার লড়াইয়ে থেকে যেতে। তার মানে হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন, তার পরিবার, তার দল, তার উপদেষ্টা, তার যারা তার শক্তি সমর্থক, সবাই চাচ্ছেন যে তিনি টিকে থাকুক। কিন্তু বাইডেনের এই 90 মিনিটের পারফরমেন্সটাকে সব কিছু বলা যেমন ঠিক না, আবার 90 মিনিটের পারফরমেন্সে তো এটা প্রমাণিত হয়েছে তিনি ফিজিক্যালি এবং মেন্টালি আনফিট। আমেরিকার মতো দেশ আরও 4 বছর চালানোর জন্য তিনি উপযুক্ত নন, এই কথাটি তো স্পষ্ট হয়েছে। ফলে প্রার্থিতা বদল হবে কি হবে না, এবং অনেক পর্যায়ের বিশেষজ্ঞ, সেটি গবেষক, শিক্ষক, ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক, এরকম অনেকের বক্তব্য গত 4 দিন ধরে আমরা শুনছি, যারা এই প্রার্থিতা বদলের কথা বলছেন, ডেমোক্রেটদেরকে সেই পরামর্শ দিচ্ছেন। শেষ করি আপাতত, এবং কিভাবে সেটা বদল হতে পারে। প্রাইমারি হয়ে গেছে, কিন্তু ন্যাশনাল কনভেনশনে ডেলিগেটসরা, সুপার ডেলিগেটসরা চাইলে তাদের সমর্থনের মাধ্যমে সে প্রার্থীতা বদল করতে পারেন। তাহলে প্রার্থী বদল করলে কে হবেন? কামালা হ্যারিসের পক্ষে কোনো বক্তব্য নাই। অন্য যাদের কথা আসছে তার মধ্যে শীর্ষ পর্যায়ে আছেন গ্যাভিন নিউসাম, ক্যালিফোর্নিয়ার আপনার গভর্নর, এরকম আরও অনেকের নাম আসছেন, অনেক সেনেটরের নাম আসছেন। ফলে কি হয় শেষ পর্যন্ত বলা মুশকিল। কিন্তু বাইডেন যেহেতু লড়াই থেকে সরে যাচ্ছেন না, তার পরিবারও চাচ্ছে না, তার ক্যাম্পেইন টিম চাচ্ছে না, উপদেষ্টা চাচ্ছে না, এবং মনে যাই থাকুক না কেন প্রকাশ্যে কিন্তু শীর্ষ পর্যায়ে সব ডেমোক্রেট বলছেন যে তিনি থাকবেন, তিনি প্রার্থী হবেন এবং তার মাধ্যমে তারা নির্বাচন করবেন। ফলে এই বাইডেন প্রার্থী থেকে গেলে ট্রাম্পের জয় মনে হয় আরো সহজ হবে, নানান বিশ্লেষণে তাই মনে হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা হাতে সময় কম, এর মধ্যে বিরতিতে যেতে হবে একটা। আমি দু একটি তথ্য, একটি প্রশ্ন করে বিরতিতে যাই। ডক্টর কবির হাসান, আপনাকে প্রশ্নটি করি। সেটি হচ্ছে, যেটি বলছেন আজকে, যেটি বলেছেন বা বিভিন্ন সময়ই বলছেন যে শুধুমাত্র বিতর্কের উপর নির্ভর করে একজন প্রেসিডেন্টের সক্ষমতা নির্ধারণ করা যায় না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, যে ভুল হয়েছে, যে ভুল করা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন করেছেন, এটাকে অনেকেই বলছেন যে ইনকোহেরেন্ট। এই ভুল, একটা ভুল হচ্ছে যে একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ বলা, আরেকটা ভুল হচ্ছে যে ফাম্বল করা, কথা আটকে যাওয়া। তিনি যে ভুল করেছেন, ইনকোহেরেন্ট সংক্ষেপে যদি বলি, এইটা আসলে কতখানি মানে যাকে বলা হয় যে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার মতো, বা বলা যেতে পারে যে না তিনি যোগ্য, এইটা কতখানি আপনি কিভাবে দেখবেন? আমি একটা বিরতিতে থেকে ফিরে এসে, যেহেতু যেতেই হচ্ছে, তারপরে আলোচনায় ফিরবো। ডক্টর কবির হাসান এবং আপনারা সাথে থাকবেন, আমি একটু পরেই ফিরে আসছি। Because people sneeze.
Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর কবির হাসানের কাছে। যে দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন এটা নিয়ে আমরা অনেকদিন ধরে বিতর্ক করছি যে জো বাইডেনকে আসলে প্রেসিডেন্ট পদে দাঁড়াও ঠিক হবে কিনা। যে কথাটা নিউ ইয়র্ক টাইমস বলেছে আফটার দি মানে পারফরমেন্স অফ দ্য ডিবেট, কিন্তু অল্টারনেটিভটা কি? এখানে আমরা দুই বুড়োর মধ্যে যুদ্ধ দেখছি। দুজনেই মানে বৃদ্ধ, একজন ইমরাল যেটা হলো ডোনাল্ড ট্রাম্প, আর একজন মরাল যেটা হলো জো বাইডেন। আমি মনে করি না যে একদিনের 60 মিনিটের বিতর্কে সবকিছু নির্ধারিত হবে। যে ব্যাপারটা আমরা বরাবর উপেক্ষা করে যাচ্ছি যে এই ডিবেটে কিন্তু যারা ডেমোক্রেট রিপাবলিকান ওদের কিন্তু যারা ডাইহার্ড সাপোর্টার ওদের কিন্তু সরাতে পারছে না। যে মিডলে যারা আছে ইন্ডিপেন্ডেন্ট 20% বা 25%, ওদেরকে নিয়ে ওরা কিন্তু ফ্যাক্ট চেক করছে। আপনারা দেখেন এই ডিবেটের সময় বারবার ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলে যাচ্ছে, এবং যে কোশ্চেনার আছে সে কিন্তু এটা কারেক্ট করছে অবভিয়াস মিথ্যা কথা, কিন্তু এটা রিয়েল টাইম টিভিতে আসতেছে না। এটা পরে এটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে। যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, যারা চিন্তা ভাবনা করে ভোট দেবে, তার কিন্তু ফ্যাক্ট চেক গুলো করবে, এবং ফ্যাক্ট চেকের উপরে দেখবেন যে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প খারাপ করেছে জো বাইডেনের তুলনায়, কিন্তু আমার একটা পজিশন ইজ ডিফারেন্ট। আমি মনে করি যে এটা সময় এসেছে যে জো বাইডেনকে সরে দাঁড়ানোর, এবং জো বাইডেনের যে পারফরমেন্স গাজা ইসরায়েল ওয়ারে এবং ইউক্রেন রাশিয়ান ওয়ারে, এই ব্যাপারে আমার একটা স্ট্রং অভিমত আছে। আমি মনে করি যে জো বাইডেন হ্যাজ ডান ইট রং, হি কুড হ্যাভ ডান ইট বেটার, এবং এই পারফরমেন্স সাংঘাতিকভাবে এফেক্ট করবে সেই যে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের। আপনারা জানেন যে 6টা ব্যাটল গ্রাউন্ড স্টেট আমরা সবসময় বলি, পেনসিলভেনিয়া যদি লুজ করে, যদি মিশিগান লুজ করে, সেখানে সিগনিফিকেন্ট নাম্বার অফ আরব এন্ড মুসলিম ভোটার এবং জেনজি যারা যুদ্ধের বিরুদ্ধে, জেনোসাইডের বিরুদ্ধে, এই ব্যাপারটাকে প্রেসিডেন্ট জো বাইডেন যদি অ্যাড্রেস না করতে পারে তাহলে আসলে অসুবিধা হবে। আর একটা জিনিস আমি অ্যাড করছি, হোয়াট ইজ অল্টারনেটিভ, যে কথাটা একটু এখন কিন্তু সে যদি নিজে না সরে দাঁড়ায় নিজের থেকে, তাহলে কোনোভাবেই যে কাকর্ণের যদি রোল যে আমেরিকাতে ডেমোক্রেসি, তা কিন্তু সরানো যাবে না। এখন কি সে কি সরবে? সে 82 ইয়ার্স ওল্ড, তার আশেপাশের যারা ক্লোজ কনফিডেন্টে তারাই তাকে তার মত চেঞ্জ করতে পারে, কিন্তু মত চেঞ্জ করলে যেই ক্যান্ডিডেট গুলো আছে সেই ক্যান্ডিডেটরা ডোনাল্ড ট্রাম্পের এগেইনস্টে জিতে আসবে সেটা আমি মনে করি না। তা আমি কিন্তু অন ব্যালেন্স বলে যে আমি ফ্লাক্স, তাকে খুব দ্রুত মিডল ইস্ট গাজা ইসরায়েল যুদ্ধের একটা সমাধান আনতে হবে, রাশিয়ান ইউক্রেন যুদ্ধের একটা সমাধান আনতে হবে। যদি না আনে তাহলে এটা বিরাট ভাবে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করবে। এভরি আদার অ্যাসপেক্ট জো বাইডেনের 3 বছরের যে মানে প্রেসিডেন্সি ইজ ওয়ে বেটার, এবং সে কিন্তু অনেক কিছু পজিটিভ তার আছে, ইকোনমি বলেন, মানে বিভিন্ন সেক্টরে, হ্যাঁ কিছু কিছু সেক্টরে সে ঠিক করেন, যেমন ইমিগ্রেশন, কিন্তু অন ব্যালেন্স হি ইজ এ ভেরি সাকসেসফুল প্রেসিডেন্ট। কিন্তু সবকিছু ছেপে উতরিয়ে যাবে ভোটারদের, যারা এই যে 20-25% ইন্ডিপেন্ডেন্ট, তাদেরকে তার কাছের দিকে আনতে হবে। সুতরাং আমি বলবো যে স্টে অন, একটা ডিবেটে সবকিছু নির্ধারিত হবে না, কিন্তু তার পলিসি পার্সপেক্টিভ চেঞ্জ না করলে তার মরণ আছে ডেফিনেটলি। কিন্তু আপনার কাছে দেখেন একটি বিষয় আমি বলবো, যেটি যে জরিপে আসছে, এই ডিবেটের পরবর্তী সময় বিভিন্ন জরিপে আসছে, জরিপে কিন্তু তার দলের মধ্যেও, তার দলের সমর্থকরাও কিন্তু সরে গেছে। যেখানে 70-80% সমর্থন ছিল তার প্রতি, সেখানে সেটা 56-53-55% সমর্থন এখন আছে। দেখুন, পোলিং এর একটা আছে, ইমিডিয়েট পোলিং এর ডেফিনেটলি 67-33% সিএনএন এর যে পোলিংটা, যেটা এটা আপনারা জানেন যে এবার একটু ভিন্নভাবে কিন্তু এই ডিবেট গুলো হচ্ছে। আগে একটা নন পার্টিসান মানে ডিবেটিং কমিটি ছিল, ইলেকশন কমিটি, যারা এটা আয়োজন করতো। এটা কিন্তু একটা কমার্শিয়াল সিএনএন, একটা মানে নিউজ ব্রডকাস্টিং এজেন্সিটা করছে। যে এই যে ইয়াটা ইমিডিয়েটলি ম্যামে এই যে আপনি ইয়াটা দেখছেন, এটা কিন্তু ফেড হয়ে যাবে। আপনি যদি 1 সপ্তাহ পরে আপনি আবার পোল করেন, দেখবেন এই নাম্বারগুলো এক থাকছে না। আলটিমেটলি যে নাম্বারগুলো ম্যাটার করবে, ডেফিনেটলি ইকোনমিতে জো বাইডেন হ্যাজ ডান ভেরি ওয়েল,
অফকোর্স জো বাইডেন অনেক রেগুলেশন আনতে চেয়েছে যাতে ইকোনমিকে ঠিকভাবে করা যায়। এখানে সুপ্রিম কোর্টের যে রুলগুলো হয়েছে সেটা তার বিরুদ্ধে যাচ্ছে। আমি বলবো যে ইমিগ্রেশনের দিক দিয়ে সে ঠিকভাবে ইমিগ্রেশনটাকে সে কন্ট্রোল করতে পারেনি, এটা নিয়ে রিপাবলিকান প্লে করবে। কিন্তু তার আমলে যে সমস্ত বিলগুলো হয়েছে এত বছর ধরে যেগুলো হয়নি, এই ব্যাপারগুলো কিন্তু লোকজন পড়বে, শিখবে, লিখবে, যারা যারা মানে ইন্ডিপেন্ডেন্ট ভোটার, যারা কনসাস ভোটার, যারা নলেজেবল ভোটার, তারা কিন্তু চিন্তা ভাবনা করে ভোট দেবে। সেখানে যে একটা জায়গায় থেকে যাবে এই জেনোসাইডের ব্যাপারটা, আমি নিজে ব্যক্তিগতভাবে অলরেডি আমার বন্ধু বান্ধবকে ডিক্লেয়ার করে দিয়েছি আমি আবার ভোট দেবো না, কারণ জো বাইডেনের এই পলিসিকে আমি সমর্থন করতে পারছি না। Right. এখন সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, এই অ্যাডমিনিস্ট্রেশন লোকজন বিশ্বাস করে না যে গাজাতে জেনোসাইড হচ্ছে। তার চেয়ে দুঃখজনক ব্যাপার কি হতে পারে? জি। তো এই ব্যাপারটাকে আমি বারবার মানে এমফেসিস দেব, অন্য ব্যাপারগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, এক সপ্তাহ পরে আপনি করেন, দেখবেন পোল নাম্বারস আর ডিফারেন্ট। ডক্টর মেহরাজ আপনার কাছে আবারও ফিরব। জি, আমি যেতে চাই ডক্টর মেহরাজ মোমেনের কাছে। তাকে যেটি বলবো যে এই অবস্থায় আমরা দুঃখিত রাজনীতিবিদদের দেখছি না যারা প্রকাশ্যে কথা বলবে এ বিষয়ে। প্রকাশ্যে তারা জো বাইডেনকে সরে যেতে বলছেন না, তারা নাম প্রকাশ না করে বরং বলা হচ্ছে। এবং এখানে ডনার যারা ডেমোক্রেটিক পার্টির বড় বড় ডনার, তারা কি ভূমিকা রাখতে পারে? আমরা একটি আর্টিকেল দেখছিলাম সিএনএনে, সেখানে বলা হচ্ছে যে 3টি লাইন দেখা যাচ্ছে, 3টি পন্থা উপায়, মানে 3টি ধারা। একটি অংশ বলছে যে না, এখন বাইডেনকে সরে যেতে বলা যাবে না, এখন যদি বলা হয় তাহলে এটা এক ধরনের পরাজয় স্বীকার করে নেওয়া হবে। আরেকটি গ্রুপ বলছে ডেমোক্রেটিক পার্টির ভিতরে ডনারদের মধ্যে যে না, এখন যে অবস্থা তৈরি হচ্ছে তাদের সচেতনভাবে আগাতে হবে। আরেকটি গ্রুপ বলছে যে না, এখন সময় অপচয়ের আর সময় নাই, 4 মাসে 4.5 মাসের মতো সময় আছে, আর আর সময় দেওয়া যাবে না, জো বাইডেনকে সরে যেতে হবে এর মধ্যে, তার আগেই, এরকম কথা বলছে। আপনি কি দেখছেন? ডেমোক্রেটিক পার্টি প্রাইমারি করতো, তারা কোথাও প্রাইমারি করলো না, তাহলে আজকে এই বিপদের মুখে পড়তো। প্রাইমারিতে যে পরাজিত হতো, হ্যাঁ, তাকেও কিন্তু খুব সহজে কনভেনশনের সময় আপনার ডেলিগেটরা তাকে সমর্থন করতে পারে। তো এখন যদি একটা ওপেন কনভেনশন হয়, এটা কিন্তু একটা সাংঘাতিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা কনটেক্সট আছে, ঐতিহাসিক কনটেক্সট আছে। 1968 এ শিকাগোতে এবার যেখানে হবে কনভেনশন, সেখানে কনভেনশন হয়েছিল এবং সেই কনভেনশনে আপনার রায়াট হয়, কারণ জনমত এবং ডেমোক্রেটিক পার্টির মত, ডেমোক্রেটিক পার্টি জনমত উপেক্ষা করে তাদের ক্যান্ডিডেটকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। কাজেই আপনার ওপেন কনভেনশন এগুলো অ্যাকচুয়ালি কোনোটাই ভায়াবল অপশন না। ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বড় ভুল হয়েছে, প্রথম কথা আমার কাছে মনে হয়, বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, উনি নিজেকে বলেছিলেন যে উনি ট্রানজিশনারি একজন প্রেসিডেন্ট হবেন। উনার প্রথম থেকে বলা উচিত ছিল আমি 1 টার্মের জন্য হব। এখন অন্য কোনো প্রার্থীকে নির্বাচিত করা, কামালা হ্যারিসকে বাদ দিয়ে, সেটা একটা সাংঘাতিক একটা, সেটার অনেক নেতিবাচক দিক আছে। আর যে কোনো ধরনের প্রার্থীকে কিভাবে করে সামনে নিয়ে আসতে হবে, মানে মাত্র 4 মাস সময় এবং এর মধ্যে অনেক লিগাল অবস্টিকেল আছে, এটা প্রায় অসম্ভব। কাজে আপনার এখন আমার কাছে মনে হয় ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনকে নিয়ে স্টাক। এবং আমি এখানে আপনার বিতর্কের একটা কথা বলবো, এই যে যত ফাম্বলিং হচ্ছে, উনি খেয়ে হারিয়ে ফেলেছেন, ওগুলো আমার কাছে অত ইম্পর্টেন্ট মনে হয়নি। কিন্তু ওনার মানসিক যে আপনার কি বলবো, মানে মানসিক ক্ষমতা নিয়ে আমার একটা ব্যাপারে, একটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সাংঘাতিক একটা দুর্বলতা। সবচেয়ে বড় ডেমোক্রেটদের যে সবচেয়ে আপনার সবচেয়ে সুবিধাজনক জায়গা অ্যাবর্শন, যে প্রশ্নের উত্তর উনি দিতেই পারেননি, বরং উনি সবচেয়ে দুর্বল জায়গা ইমিগ্রেশনে নিয়ে গেছেন। আমার কাছে মনে হয়েছে যে ওই মুহূর্তটা, ওই প্রশ্নটা আমি দেখলাম যে বাইডেন হেরে গেছেন এবং ট্রাম্প নির্বাচিত। এবং ডেমোক্রেটিক পার্টি তারা যেভাবে করে সমস্ত জিনিস হ্যান্ডেল করে, অন্যান্য ক্যান্ডিডেট হ্যান্ডেল করে, এবং তারা যেভাবে করে কারো কথা শুনে না শুনে জাস্ট ঘোষণা করে দিল না আমরা কোনো প্রাইমারি করব না, মানে এটা হচ্ছে তার বিরাট দাম, বিরাট মূল্য। তারা এখন আজকে যদি প্রাইমারি হতো এবং 2 জন প্রার্থী তারা হেরে যেত, আপনার কনভেনশনে খুব সহজেই তাদেরকে নির্বাচিত করা। এখন কিন্তু আর কোনো উপায় নাই।
কাজে আমার কাছে মনে হয় না যে বাইডেনকে মানে এখন আর কিছুই করার নাই, এবং আমার কাছে মনে হয় যে এই নির্বাচন অলরেডি এটার ফলাফল আমরা জেনে গেছি। মানে আপনি বলছেন যে জো বাইডেনের বিকল্প আর নাই, মানে পরিস্থিতি নাই, এরকম বলছেন কিছু? হ্যাঁ, মানে এখন- লিগাল এটা যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করতে হবে, আরেকজন প্রার্থী নিয়ে আসতে হবে, তাতে সেই প্রার্থী মানে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। মানে পার্টির ভিতরেই অনেক মতভেদ দেখা যাবে, প্লাস কামালা হ্যারিসকে বাদ দিয়ে আরেকজনকে নিলে, যেখানে ডেমোক্রেটিক পার্টি আপনার বারবার আফ্রিকান আমেরিকান ভোট, তারপরে প্রগ্রেসিভ ভোট হারাচ্ছে, সেগুলো তো আরো হারাবে। মানে আমি আসলে এখন ডেমোক্রেটদের বিজয়ের আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দেখেন আমি just- জি, আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে, এটা ঠিকই আছে, কিন্তু কমলা হ্যারিস ইজ অলসো বিগ লায়াবিলিটি ফর জো বাইডেন। অনেকে বিশ্বাস করে রিপাবলিকান পার্টির মধ্যে যে জো বাইডেন তার সেকেন্ড টার্ম কমপ্লিট করতে পারবে না ইফ হি উইন্স দি প্রেসিডেন্সি। হয়তো তার বার্ধক্যজনিত কারণে যদি কন্টিনিউ করতেও তার কোনো ন্যাচারাল ডেথ হয়, তাহলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হবে। সেটা রিপাবলিকানরা মানে মোর হেট করে দেন জো বাইডেন। তো এখন কিন্তু এখানে ইলেকশন হচ্ছে নট অনলি অ্যাগেন জো বাইডেন, যারা ডাইহার্ড রিপাবলিকান, ইলেকশন অ্যাগেন জো বাইডেন প্লাস কমলা হ্যারিস। আর কমলা হ্যারিস আমি মনে করি না যে ভায়াবল ক্যান্ডিডেট টু জো বাইডেন। যে কথা বললেন, অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে ব্যাপারটা। অনলি ওয়ে জো মানে এ নিউ ক্যান্ডিডেট ক্যান স্ট্যান্ড ফর দি প্রেসিডেন্সি ইন প্লেস অফ জো বাইডেন, যদি জো বাইডেন নিজে সরে দাঁড়ান। কিন্তু নিজে সরে দাঁড়ালে অনেক ধরনের ক্যাওস হবে, আমি আপনার সাথে একমত। এখন সেটা না, এখন অন্য জায়গায় মেসেজিং করতে হবে। আরেকটা ব্যাপার আমি বলি, জো বাইডেনের যে মেন্টাল ডেক্লাইন, এটা তো অবভিয়াস। আসলে ডেমোক্রেটিক মানে পার্টি স্টলওয়ার্টরা মনে করেছিল এই ডিবেটের মাধ্যমে জো বাইডেনকে ওরা প্রতিষ্ঠিত করতে, যে না হি ইজ এ ক্যাপাবল মেন্টালি। সেই জায়গায় ওরা দারুণভাবে ব্যর্থ হয়েছে। তার স্ল্যাটারিং, তারপর ইনকোহেরেন্ট শব্দ ভুলে যাওয়া, এগুলো তো আমি আপনার সবাই কথা বলার সময় ভুলে যাই, ওইটা নিয়ে না। কিন্তু তার মেন্টাল দিকেটা যেভাবে ফোকাস করেছে আপনি ক্যামেরার লেন্স তার প্রতি, দেখা যাচ্ছে হি ইজ লস্ট। সেই ব্যাপারটা ডেমোক্রেটিক পার্টি চেয়েছিল প্রতিষ্ঠিত করার জন্য, না হি ইজ মেন্টালি অ্যাজাইল, সেটা সারা করতে ব্যর্থ হয়েছে। At the same time, আপনি যদি ডোনাল্ড ট্রাম্পে দেখেন, আমার মতে দিস গাই হ্যাজ এ কাইন্ড অফ অটিজম। একই কথা বারবার বলে, প্রশ্নে যেটা করা উত্তর দেয় অন্য একটা। আপনার খেয়াল করেছেন মনোযোগ দিয়ে দেখেন। যেটি আমি প্রফেসর কবির হাসান, আমি যেটি লক্ষ্য করেছি যে জো বাইডেন যেটা বলছেন একই কথা গুছিয়ে সুন্দর করে উল্টিয়ে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এরকম বিভিন্ন সময় ঘটেছে। No, not only that, আপনি যদি দেখেন তাকে যে প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দেয়নি। অ্যাটলিস্ট লাস্ট মানে হাফ আওয়ার অফ দি ডিবেট আমি মনে একটা প্রশ্নের উত্তর সরাসরি দেয়নি, সে ঘুরে ফিরে এক জায়গায় চলে যায়, একই কথা বারবার বলছে। এটা হলো অটিস্টিক যাদের একটা ইয়ে আছে, আমাদের সবাই একটা লেভেল অফ অটিজম আছে, তার একটা বড় প্রমাণ। বা একটা জিনিস বারবার রিপিট করা। সে ফ্যাক্ট চেকে ওয়ান অফ দিস থিং, যেটা আমি মনে করি যে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট ভুল করেছে, তাদের একটা রিয়েল টাইম ফ্যাক্ট চেক দেওয়া দরকার ছিল। এই ভুলগুলো, এই যে মিথ্যাগুলো দিয়ে অ্যাটলিস্ট এই যে পোল নাম্বার যেটা এসেছে 67-30, এরকম হতো না। স্টিল ডোনাল্ড ট্রাম্প উড হ্যাভ উইন, বাট দি মার্জিন উড বি ন্যারোয়ার। কেন বলতেছি? প্রত্যেকটা 30 বার মিথ্যা বলতেছে। এখন এটা লোকজন তো জানে না সাথে সাথে। এবং সেই ফ্যাক্ট চেক কিন্তু মানে ইয়ার পর 1 ঘন্টা পরে যারা ইন্ডিপেন্ডেন্ট পোল এজেন্ট মানে পোস্টার আছে, ওরা দেখেছে যে ডোনাল্ড ট্রাম্প 90 মিনিটসে মিথ্যাটা বলে গেছে, কিন্তু হি ওয়াজ ভেরি কুইক অন হিজ ফিট, হি ওয়াজ ভেরি কুইক অন মেসেজিং। কারণ তার মেসেজিংটা হলো তার ভয়েসকে ঠিক রাখা, এবং বেশিরভাগ তো হাততালি দিচ্ছে, আমাদের ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, আমরা বক্তৃতা দিতে পারছি। যেটা বাংলাদেশের ইলেকশন পলিটিক্স, সেটা আমেরিকাতে শুরু হয়েছে। এটি শুরু হয়েছে এই কারণে, দুইটাই বৃদ্ধ লোক, একজন ইমোরাল, একজন মোরাল, কিন্তু তার নিজের যে মেসেজিংটা ঠিকভাবে করতে পারেনি, এবং ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট দারুণভাবে ব্যর্থ হয়েছে তাকে প্রতিষ্ঠিত করে। না, সে মেন্টালি স্টিল আজাইল, শি ক্যান ক্যারি অন দি নেক্সট 4 ইয়ার্স। এই জায়গায় ব্যর্থ হয়েছে, এবং এটাকে এখন ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট মনে করে, প্রেসিডেন্ট হিমসেলফ মনে করে যে এটাকে ম্যান করা যাবে, এখনো 4 মাস সময় আছে। কিন্তু 4 মাস সময় আমি আবার এমফাসাইজ করছি, গাজার যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধে যদি কিছু না করতে পারে,
I can put my sense on this. He's going to lose the election. 6 battleground state, 2টা স্টেট পেনসিলভেনিয়া এবং মিশিগান, সেটা সে লুজ করে কোনোভাবেই জো বাইডেনের আর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। আরেকটা ব্যাপার অ্যাড করছি, এই সোমবারে যে একটা বিরাট একটা রায় আসবে সুপ্রিম কোর্টের, সে যদি ওখানে ইমিউনিটি পেয়ে যায় তাহলে তো 6th of January যে ডেমোক্রেসির যে আমেরিকার যে একটা অ্যাসল্ট হয়েছে সে জিতে যাবে। সে বলছে তা আমরা ঠিকই করেছিলাম। এই ব্যাপারটা আমাদের লক্ষ্য করতে, a lot of turns and twists will happen in the next 4 months. It's too early to say that আপনার কাছে আসবো জি প্রফেসর কবির হাসান, আপনি যথার্থই বলেছেন যে সোমবারে যে রায়টা হবে সেটার ইঙ্গিত কিন্তু আগে দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে আমরা জেনেছি যে 350 রায়োটার দাঙ্গাবাজ, তারা দাঙ্গা করেছে ক্যাপিটাল হিলে গিয়ে, তার প্রমাণিত বিষয় তারা সাজা খাটছেন, তাদের সম্পর্কে বলা হচ্ছে আইন প্রয়োগের ক্ষেত্রে জাস্টিস ডিপার্টমেন্ট বাড়াবাড়ি করেছে, এরকম ভাষায় কথা বলেছে। অর্থাৎ কিছুটা ডোনাল্ড ট্রাম্পের জন্য রাস্তা তৈরি করার একটা উপায় বের করেছে। নাজমুল আশরাফ, আপনি এই যে এই বিতর্কটা হয়ে গেল, যেখানে পররাষ্ট্রনীতি একটা বড় আলোচনার কেন্দ্রে থাকার কথা ছিল, যেটা নাই, যেটা জো বাইডেন এর মানসিক শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা চলে এসছে, যেটি কিছুটা বললেন। আমরা সবাই তো এই 90 মিনিটের বিতর্ক কিন্তু 100 মিনিটে গিয়ে গড়িয়েছে। তো আমরা দেখেছি শুরুটা হয়েছিল আপনার অর্থনীতি, অভিবাসন, আপনার এই গর্ভপাত, এই বিষয়গুলো নিয়ে। তারপরে আসলে হচ্ছে আপনার পররাষ্ট্র বিষয়, ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, এবার আস্তে আস্তে এগিয়েছে। যতগুলো বিষয় এসেছে এবং যতগুলো বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তার সবচেয়ে ভালো উত্তর কিন্তু বাইডেনের পক্ষে দেওয়া সম্ভব ছিল, কিন্তু সেটা তিনি পারেন নাই। আর ডোনাল্ড ট্রাম্প টানা মিথ্যা কথা বলে গেছেন, কিন্তু প্রত্যেকটা বিষয়ে তিনি খুব স্মার্টলি পারফর্ম করতে পেরেছেন। সেটা হচ্ছে তার যোগ্যতা। মিথ্যে কথা সত্য কথার চেয়ে দ্রুত গতিতে সুন্দর করে বিষয়টা কি, যদি আপনি বলেন যে এটা হচ্ছে কথার লড়াই, কথার যুদ্ধ, সেই জায়গায় ট্রাম্প জিতেছেন, বাইডেন হেরেছেন, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যে কথাটি আমরা আলোচনা করছি যে 3.5 বছরের অর্জন, যেটি ডেমোক্রেটরা বারবার তুলে ধরার চেষ্টা করছেন, আপনি অর্থনীতি, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, বিনিয়োগ, তারপরে হচ্ছে আপনার এই বাইডেন অবকাঠামো উন্নয়ন, এরকম ঐতিহাসিক অনেক, গর্ভপাত, স্বাস্থ্য, একেবারে অতি সাধারণ মানুষের স্বার্থে যা কিছু, এই সব কিছুর অর্জনের বিষয়টা তো মানুষ কতটা মনে রাখে বা জানে যখন জনমতের ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কার্যকর হয় সারা পৃথিবীতেই, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, কথা এবং কাজ। তাহলে কাজের প্রভাব কতখানি পড়ে জনমতে, কথার প্রভাব কতখানি পড়ে। যখন নির্বাচন আসে, যখন ক্যাম্পেইন হয়, যখন বিতর্ক হয়, যখন দেশ জুড়ে শুধু খালি কথার কথা, সেই জায়গায় কিন্তু কাজের চেয়ে কথার প্রভাবটা বেশি পড়ে। সেই কথার জায়গায় ডোনাল্ড ট্রাম্প খুব বাকপটু মানুষ, মিথ্যাচার করেন কিন্তু বাকপটু। তার মতো ব্যক্তির সাথে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের পেরে ওঠার কথা না। সেখানে বাইডেন তার কাজের সুযোগ নেওয়ার তো দূরের কথা, কথা দিয়ে যে তিনি কাজকে প্রতিষ্ঠা করবেন সেটাও তিনি পারেন নাই। ফলে আমি বলছি যে কাজের চেয়ে কথার যে প্রভাব বেশি পড়ে, তার একটা সুবিধা ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন। আর প্রার্থী বদলের ক্ষেত্রে আমি গত 4 দিন ধরে বিভিন্ন পর্যায়ের মানুষের বক্তব্য শুনছিলাম। অনেক আপনার আইন বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, এরকম অনেকে অনেক রকমের পরামর্শ দিচ্ছেন। এটা অসম্ভব না, একটু জটিলতা হবে। এখন বাইডেনের এই দুরবস্থা, বিশেষ করে গাজা যুদ্ধ এবং সীমান্ত নিয়ে তার যে খারাপ অবস্থান, সেটার জায়গায় যদি অন্য কেউ আসে, প্রশাসন বা সরকারের তো নীতি বদলাবে না। অন্তত বাইডেনের যে বদনামগুলো হয়েছে, বাইডেনকে যেভাবে মানুষ দেখছে গাজার প্রশ্নে, অভিবাসনের প্রশ্নে, সীমান্তের প্রশ্নে, আরেকজন ব্যক্তি আসলে পরে হয়তো সেভাবে দেখবে না। কিন্তু প্রশাসন এবং আমেরিকার নীতি বা বাইডেনের প্রশাসনের নীতি হয়তো একই থাকবে, সেখানে একটা পরিবর্তন হতে পারে। আবার 4 মাসে এসে তিনি কতটা এই অবস্থা বদলে ফেলবেন। অন্তত ট্রাম্পের যে দুর্বলতাগুলো, তার অপরাধ, তার অপকীর্তি, তার মিথ্যাচার, তার অতীত কর্ম এবং ভবিষ্যতে তিনি যা করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন, এর বিপরীতে যদি একটা ফ্রেশ ফেস আসে এবং সেগুলোকে মোকাবেলা করতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাইডেনের ঘাটতিটা অনেকখানি পূরণ করতে পারবেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে। সেটা তারা কতটা করবে না করবে সেটা আমরা জানি না। আপাতত শেষ করে এই জায়গায় যে বিতর্কটা করাই মনে হয় ভুল হয়েছে আমার মতে। বাইডেনের উচিত হয় নাই, ডেমোক্রেটদের উচিত হয় নাই এরকম একটা বিতর্কে যাওয়া। এখন
বিতর্কের উদ্যোগটা তো বাইডেনের পক্ষ থেকে এসেছে। ট্রাম্প রাজি হবে কি হবে না সেটা নিয়ে সন্দেহ ছিল, তিনি রাজি হয়েছেন, ট্রাম্প তো ছক্কা মেরে দিয়েছেন। ফলে বাইডেনের যে সীমাবদ্ধতাগুলো শারীরিক এবং মানসিক, সেই বাস্তবতায় ডেমোক্রেটরা কোন ভরসা এরকম একটা বিতর্কে গেল, বা আরো যে হওয়ার কথা সেটা আদৌ হবে কিনা আমার সন্দেহ আছে। অনেকে প্রশ্ন করছে। নাজমুল আশরাফ ঠিকই বলেছেন। আমি একটা কথা- ডক্টর মেহনাজ মেমনের কাছে যাব। জি, আপনার বলুন। খবরও করা হয়, আর নতুন প্রার্থীর নাম কিন্তু ওহাইওতে ওইটা যোগ করা যাবে না, কারণ অলরেডি ওহাইওর আপনার ব্যালট তৈরি হয়ে গেছে। তো এখন যত দিন যাচ্ছে এটা কিন্তু তত কঠিন হবে। আর প্রার্থী বদল করার তো একমাত্র কারণ প্রার্থী যাতে জিততে পারে, সেটা কিন্তু খুব কঠিন। কাজে সেই সব দিক বিবেচনা করে এত জটিলতা তৈরি হবে, তার থেকে আমার কাছে মনে হয় না এটা ফিজিবল। যদি ডোনাররা রাজি হয়, যদি ডোনাররা চাপ দেয়, ধরেন এর মধ্যে নাম আসছে, আমরা দেখছি হতে পারে, কেনটাকির কিন্তু মতো ডোনাররা রেড চাপ স্টেট, দিলে- সেখানকার গভর্নরের নাম আসছে সামনে, তিনি যদি রেড স্টেট জয় করতে পারেন তাহলে এই না, কিন্তু এখন যে প্রার্থী আসবে তাকে এই 4 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, এটা ভীষণ কঠিন। কারণ প্রার্থী আসলেই তো হলো না, প্রার্থী তো আনার একমাত্র কারণ কি জিততে পারে, সেটা খুব কঠিন, সেটা খুবই কঠিন। তারপর যত দেরি হবে আপনার বিভিন্ন স্টেটে তার নাম ব্যালটে আসবে না। অলরেডি এখন যদি এই মুহূর্তেও যদি নতুন প্রার্থী আসে, ওহাইওর ব্যালটে বাইডেন ছাড়া আর কারোর নাম থাকে। কিন্তু ধরেন যেই আসুক, প্রতিদিন জটিল ডোনাল্ড হচ্ছে। ট্রাম্পকে তো লোকজন চেনে, ডোনাল্ড ট্রাম্পকে চেনলেই তো ওই আরেকজন প্রার্থীকে চেনা হয়ে যায়, তিনি কি হতে পারেন? না দেখুন, আপা যে কথাটা বললেন আসলে এটা মেসি, এটার আর অল্টারনেটিভ নেই। আর আপনার যে ডোনাল্ডের চাপ, ডোনাল্ডরাও কিন্তু সামনে কিছু বলছে না, পিছনে তারা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে তারাও কিন্তু বিজনেসম্যান, তাই না? তো ওরা আসলে হয়ে এক সপ্তাহ সময় দেন, আবার জো বাইডেনের পিছনে বসে দাঁড়াবে। যে কথাটা নাজমুল আশরাফ সুন্দর করে বলেছেন, যে এই ডিবেট নিয়ে যদি আমরা কথা বলি, আমরা তো জানি সে মেন্টালি ডিকেইং ওল্ড ম্যান এন্ড এভরিথিং, দুজনেই, কিন্তু যে প্রশ্নগুলো জবাবটা সুযোগগুলো সে মিস করেছেন, এবং এইটাতে ওনার মেন্টাল এজিলিটি যে কমে যাচ্ছে, এই জিনিসটাই প্রমাণিত হচ্ছে। আরেকটা কথা আমি এগ্রি করি নাজমুল আশরাফ ভাইয়ের সাথে, যে ওনাকে আসলে ডিবেটে আসতে দেওয়া উচিত হয়নি, কারণ তারা চেয়েছিল যে জিনিসটা প্রতিষ্ঠিত করা, তারা মিজারেবলি ফেল করেছে, বরঞ্চ তার অবস্থান আরো দুর্বল করে দিয়েছে। এমনি তো আমরা জানি সে মানসিকভাবে দুর্বল, তার ডিকেইং, বাট এই জিনিসটা আরো স্পষ্ট করে দিল। আসলে এই ডিবেটে যাওয়া উচিত হয়নি। আমি মনে করি যে সেকেন্ড ডিবেটে তার যাওয়া উচিত হবে না, কারণ সে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকপটুতায়, তার মিথ্যার বিরুদ্ধে এবং কুইক অন ফিট এটা করতে পারবে না। হি ইজ নট এ গুড ডিবেটার এনিমোর। তার মানে এইটা কি, বিষয়টা কি এরকম যে জো বাইডেনের আশপাশে যারা আছে তারা প্রেসিডেন্টকে, জো বাইডেনকে সুপরামর্শ দিতে পারছেন না, এরকম বিষয়টা তো প্রমাণিত। মানে তিনি যে টেলিপ্রম্পটার ছাড়া কথা বলতে পারেন না, একটা বিতর্কে তিনি কথা বলতে পারছেন না, যেটি আমরা আগে দেখেছি তিনি কথা বলতে পারেন, হয়তো আটকে একটু ফাম্বল হয়, কিন্তু কথাটা তো বলতে পারেন, ডেলিভারি তো দিতে পারেন, আমরা দেখেছি। সেইটা সব ক্ষেত্রেই হোয়াইট হাউসের কর্মকর্তা টেলিপ্রম্পটারের মাধ্যমে তাকে সহায়তা করেন, কিন্তু এখানে তো সেটা ছিল না। প্রবলেম হয়েছে এখানে। আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই, আধা মিনিটে বলি। সেটা হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্পের বাইডেনের এই বিতর্কে আসা না আসার ক্ষেত্রে তার উপদেষ্টারা কি বলছেন আমরা জানি না, হয়তো পক্ষে দিচ্ছেন, কিন্তু এখানে তো সিদ্ধান্তটা নিতে হবে বাইডেনকে। এখন দ্বিতীয় মেয়াদে তিনি থাকবেন কিনা, থাকা উচিত কিনা, এটার ব্যাপারে তিনি যখন বলছেন যে তিনি থাকবেন, তখন তো অন্যরা বলতে পারে না যে আপনি সরে যান। এখন তার ওইটুকু সেন্স অফ লিমিট থাকা উচিত যে তার শারীরিক মানসিক সামর্থ্য, সামগ্রিক বাস্তবতা, আরও 4 বছর মেয়াদ, এই বিবেচনা করে তিনি থাকা না থাকার বিষয়টা সিদ্ধান্ত নেন। আরেকটা কথা বলে শেষ করি যে পরবর্তী বিতর্কে হয়তো বা যাবেন না, আমার সেটা মনে হচ্ছে। এতদিন ডোনাল্ড ট্রাম্পের যে অভিযোগটি ছিল, বা রিপাবলিকানদের যে অভিযোগটি ছিল যে প্রেসিডেন্ট বাইডেন শারীরিক মানসিকভাবে অক্ষম প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেটা একেবারে প্রমাণিত হয়ে গেল গোটা দেশবাসীর সামনে। এক্ষেত্রে একটি আর্টিকেল আমরা দেখছি সিএনএনে, যে ডোনাল্ডরা বলছেন, নাম প্রকাশ করেননি, পলিটিশিয়ানদের কেউ কেউ বলছেন জো বাইডেন হচ্ছেন অ্যাডামান্ট, তাকে আসলে তিনি যে কথা বলেছেন সেখানেই থাকবেন, সরানো মুশকিল সেখান থেকে। আমি ফ্রান্সের যে ইলেকশনটা ভোট গ্রহণ হয়ে গেছে এবং এক্সিট পোল এসছে, সেখানে মারিন লা পেন, তার দল ন্যাশনাল র্যালি,
এবং তার সাথে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কিছু বামপন্থী আছে, ডানপন্থীরা তিনি তার দলই ফার রাইট, সেখানে সেন্টার রাইট, সেন্টার লেফট তারাও যুক্ত হয়েছে, তারা এগিয়ে আছে। আমরা জানি যে এই মারিন লে পেন তিনি ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। আরও তার আদর্শ হচ্ছে যে ওই ফ্রান্স ফার্স্ট, যদি আমরা এরকম করে বুঝি। আমি যাব মেহনাজ মোমেনের কাছে, আপনি এইটাকে কিভাবে দেখছেন? এটা তো দেখেন বিশ্বজুড়েই আমরা একটা সাংঘাতিক আপনার র্যাডিক্যাল রাইটের আমরা উত্থান দেখি, এই ক্ষেত্রে ফ্রান্সও কোনো ব্যতিক্রম না। আর ফ্রান্সের যে ইলেকশন প্রসেস এটা অত্যন্ত জটিল, স্তরে স্তরে হয়, খালি প্রথম স্তর হয়েছে, এখন দ্বিতীয় স্তর হবে। এটার উপর অনেকখানি নির্ভর করছে যে কতখানি সামনে এগিয়ে আসবে। কিন্তু মানে এই প্রথম স্তরের নির্বাচনী যে ফলাফল দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে তারা আসলে অনেকখানি ভালো করবেন। এবং এখানে এটার উপর ফ্রান্সের যে নিজস্ব নীতি, যেমন অভিবাসন, তারপর আপনি যেটা বললেন যে ইসলামের মানে বা মানে মুসলিম ইমিগ্রেন্টদের, এগুলো জিনিস হবে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু খুব নির্ভর করছে যে এই ইলেকশনে জিতার পরে ফ্রান্সের সাথে আপনার ফ্রান্স যেখানে নেটোর ব্যাপারে ফ্রান্স খুবই শক্তভাবে বলেছে, দৃঢ়ভাবে ইউক্রেনের ব্যাপারে যে তারা ইউক্রেনের সৈন্য পাঠাতে করবে। তো আপনার নতুন আমরা যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন দেখি, নতুন প্রাইম মিনিস্টার দেখি, তখন তাদের অবস্থানটা কি হবে সেটা খুব ইন্টারেস্টিং হবে। তো আমার কাছে ওই ইলেকশনের ফল আমার কাছে মনে হয় যে মানে ফ্রান্স আর কি অনেকখানি আপনার ডান দিকে, আপনার র্যাডিক্যাল রাইটের দিকে সরে যাবে। জি, প্রফেসর মেহনাজ মোমেন, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। নাজমুল আশরাফ, আপনাকেও ধন্যবাদ। ডক্টর কবির হাসান, আপনাকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে। আমেরিকা সহ সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতির খবর এবং চুলচেরা বিশ্লেষণ দেখতে চোখ রাখুন TVN24 নেটওয়ার্কে। একই সঙ্গে TVN24 নিউজ নেটওয়ার্ক সাবস্ক্রাইব করুন, আপনার প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকে সাবস্ক্রাইব করতে বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।